আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিসিএল এর টুর্নামেন্টের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি, যেখানে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হয়ে গেছে এবং লাস্ট যে গেম উইকটা ছিল বা যে ম্যাচ ডেটা ছিল সেটা খুবই এক্সাইটিং একটা ম্যাচ ডে ছিল। এবং তখন পর্যন্ত কিন্তু আমরা এই টুর্নামেন্টের কোন দুটো দল ফাইনালে খেলবে সেটা কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না। আমি একটা মাঠে ছিলাম, রাজশাহী ডিভিশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আমি নর্থ জোন ভার্সেস সেন্ট্রাল জোনের যে ম্যাচটা ছিল সেটার ধারাভাষ্যের দায়িত্বে ছিলাম, আর বগুড়াতে অনুষ্ঠিত হয়েছিল ইস্ট জোন এবং সাউথ জোনের মধ্যকার ম্যাচটা। সো এই ম্যাচ দুটো শুরু হওয়ার আগ পর্যন্ত চারটা দলেরই সুযোগ ছিল ফাইনালে যাওয়ার। নর্থ জোন একটু এগিয়ে ছিল, ডেফিনেটলি 2 ম্যাচ থেকে দুটো জয় তাদের ছিল, এবং শেষ ম্যাচটায় তারা যদি কম ব্যবধানে হেরেও যায় তারপরও কিন্তু 4 পয়েন্ট নিয়ে ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা ছিল নাজমুল শান্তর দলটার। তারা কিন্তু সেই কাজটা করতে পেরেছে, তবে জিতে তারা ফাইনালে যেতে পারেনি, তাদের হারতে হয়েছে। এবং সেই ম্যাচটার ভেতরেই কিন্তু অনেকগুলো দুর্দান্ত ঘটনা ঘটেছে, আমার মনে হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। কারণ বিসিএল এর প্রাপ্তি হিসেবে আমরা আসলে কি দেখতে চাই? আমরা দেখতে চাই বাংলাদেশের কোন কোন খেলোয়াড়রা ভালো ফর্মে আছেন, কারা আসলে ওয়ানডে টিমের সেটআপে এখন খুব ভালো ফর্মে থেকে যাচ্ছেন, এবং পাকিস্তানের সঙ্গে সামনে যে সিরিজটা আছে ওয়ানডে সিরিজ, মার্চের 11 তারিখ থেকে যে সিরিজটা শুরু হবে, সেই সিরিজের আগে যে স্কোয়াডটা ঘোষণা করা হবে সেই স্কোয়াডে আসলে কোন কোন খেলোয়াড়রা থাকছেন এবং তারা কতটুকু ভালো ফর্ম নিয়ে সেই টুর্নামেন্টটায় যাচ্ছেন বা সেই সিরিজটায় যাচ্ছেন, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের জায়গা ছিল। তো সেটার কিছুটা উত্তর বোধহয় আমরা পেয়ে গেছি। আমরা লাস্ট যে ম্যাচ ডে এর কথা বলছিলাম, যেখানে নর্থ জোন এবং সেন্ট্রাল জোন খেলেছে, সেই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হয়েছিল। কারণ টস জেতার পরে সেন্ট্রাল জোনের ক্যাপ্টেন অঙ্কন তিনি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন, নর্থ জোনকে আগে ব্যাটিং এ পাঠান, এবং এই টুর্নামেন্টে নর্থ জোন তাদের ব্যাটিংটা খুবই স্ট্রংলি এক্সপ্রেস করতে সক্ষম হয়েছে। এবং আগের যে দুটো ম্যাচ ছিল তার মধ্যে একটা ম্যাচে তারা 335 রানও করেছিল আগে ব্যাট করে। সো নর্থ জোন যখন ব্যাট করতে নামে, এক্সপেকটেশন এরকমই ছিল যে তারা আবারও 300-র উপর একটা রান করার চেষ্টা করবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে, কারণ উইকেটটা খুবই খুবই ভালো ব্যাটিং উইকেট ছিল। এবং সেই ভালো ব্যাটিং উইকেটের ফায়দাটা তুলেছেন নর্থ জোনের ব্যাটাররা, তারা কিন্তু আবারও 300-র উপর একটা স্কোর করেছেন। 322 রান তারা করেছিলেন আগে ব্যাট করে, এবং সেখানে ওপেনার হিসেবে নেমে তানজিদ হাসান তামিম 92 বল থেকে 92 রানের একটা অসাধারণ নক খেলেছেন, এবং সেই জায়গাটার মধ্যে তিনি আবারও প্রমাণ করে দিলেন যে পুরোপুরি প্রস্তুত তিনি ওই পাকিস্তান সিরিজে বাংলাদেশের ওপেনিং স্লটটা ধরার জন্য। তানজিদ তামিম বাদে আর কে রান পেয়েছেন? সেখানে মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ব্যাট করতে নেমেছিলেন, এবং হৃদয়ের যে ব্যাটিং ইনিংসটা ছিল সেটা আসলে অনেকেরই হৃদয় কেড়েছে। কারণ বাংলাদেশের রিসেন্ট সময়ে ওয়ানডে ক্রিকেটের যে অবস্থা, সেখানে আসলে আমরা ওয়ানডে ক্রিকেটের যে টেম্পোটা আছে সেটা ধরতে পারার ক্ষেত্রে ব্যাটারদের একটা দুর্বলতার জায়গা দেখি। টি-20 খেলতে খেলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে আমরা যে বেশ কিছু ডট বল খেলার পর বড় কিছু ঝুঁকিপূর্ণ শট খেলতে যাই, ম্যাচের কনটেক্সট বিবেচনায় সেগুলো হয়তো এফেক্টিভ হয় না, এবং শেষ পর্যন্ত ভালো সুযোগ থাকার পরও কিন্তু আমরা ওই ব্যাটাররা গিয়ে শেষ পর্যন্ত মানিয়ে নিতে পারেন না। তানজিদ তামিমের ক্ষেত্রে ঠিক একই রকম ঘটনাই ঘটেছে। তিনি অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে খেলছিলেন, 92 রান করে ফেলেছিলেন, তবে তার 3 অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি। 23 ওভারের মধ্যেই তিনি 92 পৌঁছে গেছেন। অর্থাৎ চিন্তা করেন, পুরো 50 ওভার খেলতে পারলে তিনি আসলে 150, 160, 170ও চলে যেতে পারতেন ভেরি ইজিলি। বাট সেটা তিনি করতে পারেননি, ধৈর্যচ্যুতি হয়েছে, তিনি একটা অর্ডিনারি শট খেলতে গিয়ে আসলে আউট হয়ে গিয়েছেন। সো ওই জায়গাটাতে একটা আক্ষেপ ডেফিনেটলি আছে যে আমরা আমাদের ব্যাটাররা যারা লম্বা ইনিংস খেলার ক্ষেত্রে সেই প্রবণতাটা এখনো তৈরি করতে তারা পারছেন না। ভালো ব্যাটিং করতে থাকার পরও তারা কিন্তু ওই ইনিংসটাকে লম্বা করতে পারছে না, যেটা হয়তো অন্যান্য দেশের ব্যাটাররা করে ফেলতেন। যাই হোক, 92 খুবই একটা খারাপ রান নয়, ডেফিনেটলি রানা বল একটা সেঞ্চুরি ছিল। তবে তাওহিদ হৃদয়ের কথা বলছিলাম, অসাধারণ একটা সেঞ্চুরি ছিল। পুরো 100 রানস করতে মাত্র 8টা চার হাঁকিয়েছেন, কোনো ছক্কার মার নেই। অর্থাৎ বাউন্ডারি থেকে খুব বেশি রান কিন্তু করতে পারেননি, মাত্র 32টা রান এসছে বাউন্ডারি থেকে। বাকি রানগুলো কিন্তু তাওহিদ হৃদয় করেছেন সিঙ্গেলস ডাবলস মিলিয়ে। খুব কষ্টার্জিত একটা সেঞ্চুরি। এবং তাওহিদ হৃদয়ের ইনিংসটা 113 বল থেকে 102 রানের। আমার মনে হয়েছে যে একটা ওয়ানডে স্টাইল ব্যাটিং এর জন্য উপযুক্ত একটা সেট তিনি তৈরি করে দিয়ে দুটো বড় বড় পার্টনারশিপ দুজনের সঙ্গে করে তারপর কিন্তু তিনি ওই যে 300 ক্রস করা সিচুয়েশন সেটাও কিন্তু তিনি তৈরি করতে হেল্প করেছেন। সো এই ধরনের একটা অ্যাঙ্করিং 100 খুবই খুবই প্রয়োজন হয়, একটা অ্যাঙ্করিং বিগ নক খুবই খুবই প্রয়োজন হয় একটা ওয়ানডে ম্যাচের জন্য। সেই কাজটা তাহিদ হৃদয় করেছেন, এবং এই ইনিংসটার মধ্যে শিক্ষণীয় অনেক কিছু ছিল। তিনি অফসাইড দিয়ে খুব ভালো খেলেছেন, তিনি সিঙ্গেলস ডাবলস খুব দ্রুত গতিতে বের করতে পেরেছেন। 113 বল থেকে 102, তার মানে বোঝাই যাচ্ছে যে খুব বেশি ডট বলও তিনি খেলেননি। মিডল ওভার্সের একটা পারফেক্ট ওয়ানডে 100 আমরা তাহিদ হৃদয়ের কাছ থেকে সেদিন দেখেছি। সো সেই ইনিংসের প্রশংসা করতে করতে যখন নর্থ জোন দিন শেষে 322 রানে পৌঁছাতে পেরেছে, মনে হচ্ছিল যে তারা কিন্তু ম্যাচটাতে অনেকটা এগিয়ে গেছে, এবং এই রানটা চেস করতে হলে সেন্ট্রাল জোনকে অনেক কষ্ট করতে হবে, একটা ইনক্রেডিবল নক লাগবে কারো কাছ থেকে। সেই ইনক্রেডিবল নকটা এসেছে, এবং এসেছে কার কাছ থেকে? জিশান আলমের কাছ থেকে। তিনিও একজন ওপেনার,
এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে পাইপলাইনে তিনি এখনো ওই ইমার্জিং বা এইচপি লেভেলেই রয়ে গেছেন। তাকে আসলে ওই ন্যাশনাল টিমের একদম সিনিয়র সেটআপের মধ্যে অনেকে এখনো বোধহয় দেখছেন না। তবে যে ইনিংসটা তিনি খেলেছেন সেটার পর কিন্তু তিনি জানান দিলেন যে তিনি মোটামুটি প্রস্তুতি আছেন, তাকে যদি নেওয়া হয় তিনি হয়তো ভালো পারফর্ম করার জন্য প্রস্তুত থাকবেন। এবং জিশান আলমের যদি ক্যারেক্টারিস্টিক্স দেখেন আপনি, গত 2-3 বছর ধরেই তার খেলা আমরা ডোমেস্টিক লেভেলে দেখছি, তিনি কিন্তু খুব রিস্কি বড় বড় শটে যান, অনেকটা হাবিবুর রহমান সোহান যে স্টাইলে ব্যাটিংটা করেন, খুব হাই রিস্ক ক্রিকেট তিনি খেলতে চান। পাওয়ার প্লের ভেতর থেকে তিনি মারতেই থাকেন, থামাথামি কোনো নামগন্ধ নেই। এবং সেটা করতে যাওয়া মানে অনেক রিস্ক নেওয়া, এবং অনেক রিস্ক নেওয়া মানেই আপনি অনেক সময় দেখা যাবে যে ফার্স্ট রান তুলতে পারলেও ইনিংসটা লম্বা করতে পারছে না। তবে জিশান আলমের এই ইনিংসটা খুবই ব্যতিক্রম ছিল, কারণ তিনি যখন ব্যাট করতে নেমেছেন, প্রথম বাউন্ডারিটা যখন মেরেছেন কাভার ড্রাইভ, একদম মাটি কামড়ানো একটা কাভার ড্রাইভ, তখনই হয়তো তিনি বুঝে গেছেন যে এই উইকেটে মোটামুটি বলটা টাইমিং করে গ্যাপে ফেলতে পারলেই রানগুলো চলে আসবে, খুব বেশি বড় রিস্কে যাওয়ার প্রয়োজন নেই। এবং জিশান সেখান থেকে তার নিজের স্টাইলে ওই গ্রাউন্ডেড সেফ শটগুলো খেলা শুরু করেছেন, একের পর এক কাভার ড্রাইভ খেলা শুরু করেছেন, অন সাইড দিয়ে অন ড্রাইভ খেলেছেন, স্ট্রেট ড্রাইভ খেলেছেন। তো তার ওই ক্লাসিক্যাল ঘরানার ব্যাটিংটা আমরা সাধারণত দেখি না, সেটা কিন্তু দেখিয়েছেন তিনি, এবং সেভাবে করেই পাওয়ার প্লের ভিতরে প্রচুর রান তোলা শুরু করলেন। যে গতিতে তিনি রান তোলা শুরু করে দিয়েছিলেন, সেন্ট্রাল জোন কিন্তু খুব ভালো একটা লিড পেয়ে গিয়েছিল। পাওয়ার প্লের ভেতরেই তারা খুব ভালো একটা রান রেট মেনটেন করে, প্রায় 7-এর কাছাকাছি রান রেট মেনটেন করে এগিয়ে যাচ্ছিল। সো ইনিংসটা যখন সামনে যায় আমরা ভাবছিলাম যে হ্যাঁ, একটা পর্যায়ে যে জিশান হয়তো একটা রিস্কি শট খেলবেন, তারপর আউট হয়ে যাবেন, কারণ প্রতিপক্ষে বোলারদের মধ্যে রিশাদ আছেন, ভালো ভালো কিছু পেস বোলার আছেন, শরীফুল আছেন সেই জায়গাটায়। বাট তিনি কিন্তু থেমে থাকেননি, খুবই ভালো একটা ম্যাচিউরড একটা নক তিনি খেলে যাচ্ছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি শেষ করলেন কোথায়, 93 বল থেকে 127 রান করে, যেখানে 16টা চার আর 5টা ছক্কা হাঁকিয়েছেন। 16টা চার, 5টা ছক্কা, সুপার হাই বাউন্ডারি পার্সেন্টেজ। কিন্তু ওই মিডল ওভার্সের ভিতরে যখন ফিল্ডাররা ছড়িয়ে ছিটিয়ে গেছেন, সেই সময়টাতেও জিশান যেভাবে গ্যাপগুলো বের করছিলেন, ওই কাভার অঞ্চল দিয়ে, ওই কাউ কর্নার অঞ্চল দিয়ে, স্পিনারদেরকে যেভাবে খেলছিলেন, মাঝে মধ্যে স্কোয়ারের সামনে দিয়ে সুইপ করছেন, মাঝে মধ্যে প্যাডেল করে তিনি ফাইন লেগ দিয়ে সুইপে চার মারছেন, ব্যাকফুটে গিয়ে কাট শটগুলো খুব ফাইন খেলে সেই ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার বের করে আনছেন। সো খুবই খুবই চমৎকার একটা নক জিশান আলমের কাছ থেকে, অলমোস্ট আ পারফেক্ট ওয়ান ডে নক অ্যাজ অ্যান ওপেনার তিনি খেলতে পেরেছিলেন, এবং দলকে প্রায় জেতানোর অবস্থায় রেখে তারপর তিনি আউট হয়েছেন। সো দিন শেষে যখন মোসাদ্দেক হোসেন সৈকত ওই 25-26 বলের একটা 50 তুলে নিয়ে ম্যাচটা সেন্ট্রাল জোনকে জিতিয়ে দেন, তখন কিন্তু আলটিমেট হিরোটা মোসাদ্দেক হওয়ার পাশাপাশি ওই জিশান আলমও হয়েছেন, কারণ তিনি এত দুর্দান্ত একটা 100 করেছেন, তার লিস্ট এ ক্যারিয়ারের প্রথম 100, সেটার জন্য একটা আলাদা রকম প্রশংসা তিনি পেতেই পারেন। দুই ধরনের সেঞ্চুরির কথা বলছিলাম, তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিটা ছিল মিডল অর্ডারে গ্রাফটিং করেও যে সেঞ্চুরি করা যায়, ভালো স্ট্রাইক রেট বজায় রেখে সিঙ্গলস ডাবলস নিয়ে কম সংখ্যক বাউন্ডারি খেলে, সেটা তিনি দেখিয়েছেন, সেই ম্যাচুরিটিটা তিনি দেখিয়েছেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ভেরি ভেরি সিজন ক্যাম্পেইনার, যিনি ন্যাশনাল টিমে অলরেডি অনেকদিন যাবত খেলছেন, সেই অভিজ্ঞতাটা তিনি কাজে লাগিয়েছেন। আর অন্যদিকে জিশান আলমের মধ্যে একটা ফ্লেয়ার ছিল, তবে সেই ফ্লেয়ারের মধ্যে একটা নিরাপত্তা দেওয়ারও ব্যাপার ছিল, এবং একটা হাঙ্গার ছিল যে তিনি ইনিংসটা লম্বা করতে চান। সো ওভারঅল দুজনের দুটো ভিন্ন ধর্মী সেঞ্চুরি আমার কাছে মনে হয় যে এই লাস্ট ম্যাচ ডের একটা বিরাট বড় হাইলাইট ছিল। এবং আমার কাছে মনে হয় যে জিশান আলম তিনি নিজেকে প্রস্তুত করছেন, আমার মনে হয় ওয়ান ডে সেট আপের জন্য তাকে যদি সামনের দিনগুলোতে কনসিডার করা হয়, তিনি কিন্তু অফ স্পিন বোলিংটাও ভালো করতে পারেন। সো এরকম একটা অফ স্পিন বোলিং ওপেনিং ব্যাটার অপশন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র লেভেলের জন্য তৈরি হচ্ছে। জিশান একটা বিরাট বড় স্টেটমেন্ট দিয়েছেন এই সেঞ্চুরিটা করে, এবং তাওহিদ হৃদয় একটা ভালো স্টেটমেন্ট দিয়েছেন যে মিডল অর্ডারে তিনি বাংলাদেশের এই হালটা ধরার জন্য প্রস্তুত, নাম্বার 1 মিডল অর্ডার ব্যাটার হিসেবে তিনি দলের হালটা ধরতে প্রস্তুত ইন্টারন্যাশনাল অ্যারিনাতে। আপনারা যারা এই দুটো সেঞ্চুরি দেখেছেন বা ম্যাচটা দেখেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে কোয়ালিটির দিক থেকে কত ভালো দুটো সেঞ্চুরি আমরা দেখেছি। এবং ইটস নট আ নর্মাল কাইন্ড অফ আ সেঞ্চুরি যে রান করেছেন বাজে বোলিং এর এগেইনস্টে, মানে খেলেছেন, ব্যাপারটা এরকম কিছুই ছিল না। খুবই খুবই হাই কোয়ালিটি হাই ক্লাস দুটো নক আমরা দেখেছি। সো বিসিএল এর প্রাপ্তি বলতে ওই আকবর আলী একদম প্রথম ম্যাচ ডেতে একটা সেঞ্চুরি করেছিলেন, সেটা একটা প্রাপ্তি যেমন ছিল, আফিফ হোসেন ধ্রুব যেমন একটা সেঞ্চুরি পেয়েছিলেন ব্যাটার হিসেবে রান চেজ করতে গিয়ে, সেটা একটা প্রাপ্তি ছিল, এবং শেষ ম্যাচ ডেতে এসে আমরা হৃদয় এবং জিশানের কাছ থেকেও দুটো সেঞ্চুরি পেলাম, যেটা আমাদের জন্য এনকারেজিং। এবং অবশ্যই আরো একটা ব্যাপার, বগুড়া কিংবা রাজশাহীর উইকেটগুলোতে আসলে ব্যাটাররা সুবিধা পান, সেই সুবিধাটা কিভাবে নিতে হয় সেটা এই দুজন ব্যাটার কিন্তু দারুণভাবে দেখিয়ে দিলেন। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিবেন কমেন্ট করে। এবং বিসিএল এর ফাইনালে এই দুটো দলই আবার মুখোমুখি হচ্ছে, সেন্ট্রাল জোন এবং নর্থ জোন, তারা কিন্তু মুখোমুখি হচ্ছে। সো আবারও আপনারা কার কাছ থেকে কত রকম কি পারফরমেন্স দেখতে চান সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং ফাইনালটা আসলে ফেভারিট কে, নর্থ জোন নাকি সেন্ট্রাল জোন, নাজমুল শান্তর টিম না মাহিদুল অঙ্কনের টিম, সেটা আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং আপনাদের এক্সপেকটেশনটা জানাতে পারেন যে বাংলাদেশের ব্যাটাররা পাকিস্তান সিরিজ আসলে কেমন করবে, যে প্রস্তুতি নিয়ে তারা যাচ্ছে সেই প্রস্তুতির পর তাদের আসলে কেমন করতে পারার কথা। ভালো থাকবেন সবাই, অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।